আসসালামু আলাইকুম স্টুডেন্টস। বল অধ্যায়ের লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে বল অধ্যায় এই অধ্যায়টার কিছু মানে যে টপিকগুলো বাকি ছিল এই 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 টপিকগুলো পড়ানোর মাধ্যমে আমাদের এই অধ্যায়টার বেসিক পার্টটু কমপ্লিট হয়ে যাবে। এরপর সাথে আমাদের ম্যাথ পার্টটা বাকি থাকবে। অর্থাৎ আমাদের এই অধ্যায় বেসিক পার্টটা আজকে ক্লাসের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। তো আজকে আমাদের এই অধ্যায় আর কী টপিকগুলো বাকি ছিল, যেগুলি দেখো নিউটনের তৃতীয় সূত্র, সংঘর্ষ, ঘর্ষণ, এগুলাই বাকি ছিল। ঠিক আছে, তো আসলে আমরা শুরু করি। প্রথমে নিউটনের তৃতীয় সূত্র আমরা শুরু করি আর কি। দেখো, নিউটনের তৃতীয় সূত্র কি বলছিল? প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আশা করি বুঝো নাই। তো এটা আসলে আমরা এই যে উদাহরণের মাধ্যমে বেশ এটা বোঝার ট্রাই করবো। যেমন ধরো এই একটা বস্তু, ভরের একটা বস্তু এখানে আছে, ঠিক আছে। তো ধরো এখন তুমি এই পাশ থেকে এই বস্তুটাকে একটা 5 নিউটন বলে টানতেছো, ঠিক আছে। এই বস্তুটাকে তুমি এই পাশ থেকে 5 নিউটন বলে টানতেছো। এখন তোমার বন্ধু ধরো তোমার বন্ধু সেম বলে এই পাশ থেকে টানতেছে এই বস্তুটাকে। ধরো সেম বল কত, 5 নিউটন বলে তোমার বন্ধু এই পাশ থেকে সেম ভাবে টানতেছে, আর তুমি সেম বলে এদিকে টানতেছো। এখন ধরো এখান যেহেতু তুমিও 5 নিউটন বল টানতেছো, তোমার বন্ধু 5 নিউটন বল টানতেছে। এখন তাহলে এখানে নেট বল কত হবে, অর্থাৎ লব্ধি বলটা কত হবে? শূন্য না? যেহেতু একটা বিপরীত দিকে টানতেছো, অর্থাৎ লব্ধি বল যেহেতু শূন্য হয়, তার মানে কি এইটা কোনো বল ফিল করবে? অর্থাৎ এটা স্থির থাকবে না। এটা কি এইদিকে বা এদিকে কোনো লড়বে? অবশ্যই লড়বে না। কেন? যদি তুমি এখানে যদি 6 নিউটন দিতা, তোমার বন্ধু যদি 5 নিউটন দিত, তাহলে 1 নিউটন তোমার বেশি হওয়াতে এটা এদিকে চলে যাবে। কিন্তু এখন যেহেতু তোমাদের দুজনের বল সমান, তার মানে এটা স্থির থাকবে, ঠিক আছে। এখন দেখো আমরা যে আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ ধরো, একটা বস্তু, সেম বস্তু ধরো, এখান থেকে এই বস্তুটাকে এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করা হলো। ধরো এইদিকে একটা বল প্রয়োগ করা হলো, কত? 50 নিউটন, ঠিক আছে। আমি জাস্ট বলে দিলাম কি এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করা হলো, এদিকে 50 নিউটন। এখন দেখো, তুমি হয়তো বলতে পারো কি এখানে যেহেতু বললাম কি যে 5 নিউটন বলে আমি এদিকে টানছি, তুমি যেহেতু এদিকে টানছো, তোমার ফ্রেন্ডও 5 নিউটন বলে এদিকে টানছে। এখন এই যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এখানে একটা কি বলে যে এখানে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখানে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া পাইছো, কিন্তু এখানে আমি বলে দিলাম কি এটা এদিকে টানতেছে। মানে কি, এটা জাস্ট একটা দিকে আমি বলটা ডিফাইন করে দিলাম। এখন তুমি হয়তো বলতে পারো কি যেহেতু এখানে 50 নিউটন বেগে বলে এদিকে টানতেছে, তার মানে কি এটা কি 50 নিউটন বলে এদিকেও টানার কথা না? এই বস্তুটার উপর 50 নিউটন বলটা এদিকেও হওয়ার কথা না? তাহলে কি বস্তুটা কি স্থির থাকার কথা ছিল না? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বস্তুটা কি স্থির থাকার কথা ছিল না? যেহেতু কি একটি সমান এবং বিপরীতভাবে প্রতিক্রিয়া হবে, এটা প্রত্যেক বস্তুতে হবে। তাহলে কি এটা কি স্থির থাকার কথা না? কিন্তু আদৌ কি নর্মাল নর্মাল কি এটা কি স্থির থাকে? যেমন ধরো তুমি এই যে তোমার হাতে একটা বস্তু আছে, তুমি এটাকে একটা বলের সামনে টান দিলা, এটা কি তুমি নর্মাল দেখতেছো কি এটা সামনে চলে যাচ্ছে, কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি এটা স্থির থাকার কথা ছিল না? যেহেতু তুমি যে বলের সামনে টানছো, সেম বলটা কি পিছনেও ফিল হওয়ার কথা না? অর্থাৎ কি বস্তুটা স্থির থাকার কথা, কিন্তু স্থির থাকতেছে না কেন? এখানে একটা মিসকনসেপশন আছে কি, যে এখানে এই যে তোমার যে যে বলটা তুমি প্রয়োগ করবা, এর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কিন্তু এই বস্তুটার উপর ক্রিয়া করবে না। ওইটা কিন্তু আলাদা একটা বস্তুর উপর ক্রিয়া করবে, এটা তোমার হাতের উপর ক্রিয়া করবে। যেমন তোমাকে আর একটু বিস্তারিত বললে, যেমন ধরো তুমি একটা ধরো এই একটা জিনিস, তো তুমি এটাকে এই যে এখানে একটা টোকা মারলা, ঠিক আছে। টোকা কি এক টাইপের এটা কি একটা বলই প্রয়োগ করলা, অনেক জোরে একটা বল প্রয়োগ করলা। তো বলটা যেরকম ও ফিল করছে, তুমি একটা ব্যথা ফিল করছো না? এই ব্যথাটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। অর্থাৎ যে বলটা ও ফিল করছে, তোমাকেও সেম সমানভাবে একটা প্রতিক্রিয়া বল দিছে। তার মানে কি এই প্রতিক্রিয়া বল দেওয়াতে তো তুমি ব্যথাটা পাইছো, নাহলে তুমি অবশ্যই পাইতে না। তো দেখো এখানে তুমি ব্যথাটা কেন পাইছো, কারণ তোমাকে সমান একটা প্রতিক্রিয়া বল দিছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কি এখানে দুইটা বস্তুর কানেকশন দেখা যাচ্ছে না? তুমি ওকে বল প্রয়োগ করছো, মানে কি তুমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করছো, কিন্তু ব্যথাটা পাইছো কি তুমি, কারণ কি তোমার উপর প্রতিক্রিয়া বলটা ফিল হয়েছে।
অর্থাৎ এই ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কখনো একটি বস্তুর উপর কাজ করে না। যেমন দেখো এটা আমি এখানে লিখে রাখছি, ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একটি বস্তুর উপর কাজ করে না, দুটি বস্তুর মধ্যে এটি ঘটে। যেমন আমরা এই যে এই পৃথিবী আমাদেরকে তোমরা সবাই এই অধ্যায় মানে লাস্ট ক্লাসে জানাচ্ছো কি অভিকর্ষ মানে মহাকর্ষ বল, অভিকর্ষ বল এগুলো সম্পর্কে জানাচ্ছো। অর্থাৎ পৃথিবী আমাদেরকে একটা বলে নিচের দিকে টানতেছে। তো দেখো এখন আমাদেরকে যদি এত মানে একটা বল যদি আমাদের নিচের দিকে টানতোই, তাহলে কি আমরা পৃথিবীর কেন্দ্রে চলে যেতাম না? আমরা এই পৃথিবীর সারফেসের উপরে কীভাবে থাকতে পারতেছি? কারণ আমাদের পৃথিবী একটা সারফেস না, এখানে আমরা এখানে আমরা বল দিচ্ছি কীরকম W=mg, অর্থাৎ আমাদের ওজনের সমান বল আমরা এই পৃথিবীর উপর প্রয়োগ করতেছি। W=mg বল আমরা পৃথিবীর উপর প্রয়োগ করতেছি। তো দেখো এই যে বলটা যেটা আমি প্রয়োগ করতেছি, এটার ফলে আমরা একটা প্রতিক্রিয়া বল পাবো। প্রতিক্রিয়া বলটা কার থেকে পাবো? পৃথিবী থেকে পাবো, আমাদের উপর কোনো প্রতিক্রিয়া না। এটা আমরা পৃথিবী আমাদেরকে এই প্রতিক্রিয়া বলটা দিবে। যেমন একটা দেখলাম যে আমি এখানে টোকা মারলাম, মানে ওকে আমি বল প্রয়োগ করলাম, এই প্রতিক্রিয়া বলটা কি আমি পাইলাম। অর্থাৎ এটা দুইটা বস্তুর মতো অলওয়েজ ঘটবে, ঠিক আছে? তো এভাবেই এই যে এই বস্তুটাও এখানে যাবে না। যেমন এই বস্তুটাকে আমি টান দিছি না, এটার প্রতিক্রিয়া বলটা কীভাবে ফিল করবো জানো? এটা প্রতিক্রিয়া বল ফিল করবো আমি, যেহেতু এটা 50 নিউটন বলা আমি টানছি। যেমন তুমি যদি একটা ভারী যদি কোনো একটা বস্তু টানো, তুমি টানলে দেখবে কি তুমি একটা মানে তোমাকে একটু কষ্ট করতে হচ্ছে না, মানে কষ্ট করতে এটা মানে টানতে একটা কষ্ট ফিল হচ্ছে। এই কষ্টটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। অর্থাৎ তুমি যে বলটার উপর মানে যে বলটা প্রয়োগ করে ওকে টানতেছো, সেম মানে কষ্টটা তুমি ফিল করতেছো ওকে টানার সময়, ঠিক আছে? তো এটাই ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। এখান থেকে আমরা কি পাই? এটা হচ্ছে কি যখন একটা বল প্রয়োগ করবা, এই বলটার একটা সমান এবং বিপরীত হলে কি মাইনাস হবে না। তো এইটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে পাই। অর্থাৎ কি একটা বল প্রয়োগ কোনো বস্তুর উপর তুমি যে একটা বল প্রয়োগ করো, এটা তোমাকে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দিবে, ঠিক আছে? তো আসো এবার আমরা সংঘর্ষতে যাব। তো এখন আসো আমরা সংঘর্ষ টপিকে আসবো। সংঘর্ষ হচ্ছে কি দুই প্রকার সংঘর্ষ ঘটতে পারে, একটা হচ্ছে কি স্থিতিস্থাপক আর একটা হচ্ছে কি অস্থিতিস্থাপক। সংঘর্ষের টপিকটা হচ্ছে মূলত হচ্ছে ভরবেগ রিলেটেড টপিক আছে, ভরবেগ আর ওই যে শক্তির নিত্যতার সূত্র নিয়ে, ঠিক আছে? সংঘর্ষ হচ্ছে কি স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুই প্রকার, ঠিক আছে? এখন এটা স্থিতিস্থাপক কোনটা আর অস্থিতিস্থাপক কোনটা, এটা দুইটা ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে। একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর আর একটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের উপর, ঠিক আছে? তো স্থিতিস্থাপকে কি হয়, তোমার ভরবেগ এবং মানে কি এই দুইটাতে মূলত একটা জিনিস কমনই থাকবে, সেটা হচ্ছে কি এই দুইটা কি ভরবেগ অলওয়েজ সংরক্ষিত থাকবে। অর্থাৎ ভরবেগ সংরক্ষিত, অর্থাৎ এখানে কি পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কি পি ফাইনাল, এটা থাকবে এখানে। সেম ভাবে কি এটা এখানেও হবে, ভরবেগ সংরক্ষিত এখানে সেম হবে, পি ইনিশিয়াল কি পি ফাইনাল। কিন্তু এখানে পার্থক্যটা কোথায় মানে কিসে হবে, সেটা হচ্ছে কি শক্তির নিত্যতা সূত্রতে, যেটা মানে কি স্থিতিস্থাপক সংঘর্ষে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, আর অস্থিতিস্থাপকে সেটা মেনে চলে না, ঠিক আছে? শক্তির মানে গতিশক্তি আর কি, গতিশক্তিটা কি একে ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কি কে ফাইনাল। অর্থাৎ কি এটা শক্তি মানে কি গতিশক্তিটা সংরক্ষিত থাকে, কিন্তু এখানে গতিশক্তি সংরক্ষিত থাকে না। সংরক্ষিত নয়, অর্থাৎ কি কে ইনিশিয়াল নট ইজ ইকুয়াল টু কে ফাইনাল, ঠিক আছে? এটা হচ্ছে কি স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক, ঠিক আছে? তো দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা কি জানছি, এখানে ভরবেগ এবং গতিশক্তি উভয় কি সংরক্ষিত থাকবে। তো ভরবেগ সংরক্ষণ সূত্র আর গতিশক্তি নিত্য সূত্র তো আমরা এই দুটা পাই না। যেমন এটাকে আমি দুইটা বস্তুর ক্ষেত্রে ধরে নিচ্ছি কি m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2 v2, আর গতিশক্তি কি হাফ m1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, ঠিক আছে? তো এখন দেখো এই ভরবেগের সূত্রটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে কীরকম হবে, যেমন ধরো সুতরাং তাহলে কী হবে,
এটা এই যে ওয়ানওয়ালাগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি, অর্থাৎ M1 V1টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি আর টুওয়ালাগুলো যদি এই পাশে নিয়ে যাই, যেমন M2 U2 এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, এটা কি বিয়োগ হয়ে যাবে না? আর এটা কি প্লাস অবস্থায় যায়, এটা আসে বিয়োগ হয়ে যাবে। আর এরপর আনি যদি আমি এখানে M1টা কমন নিই, মানে কি M1 U1 মাইনাস M2 V2 মানে M1 V1, এই দুইটার মধ্যে যদি আমি M1টা কমন নিই তাহলে কীরকম থাকে দেখো, এই পাশে ঠিক আছে। M1টা যদি কমন নিই তাহলে কী থাকে, U1 মাইনাস V1। এটা আমাদের ক্যালকুলেশন একটু বাড়ি যাবে, তাই আমি একটু মানে এক লাইন করে ফেলতেছি। তো দেখো এখন এখানে কি আছে, M2 V2 মাইনাস M2 U2, এখান থেকে যদি আমি M2টা কমন নিই তাহলে কি থাকে, এখানে V2 মাইনাস U2 থাকে না, যেমন থাকো। এটা আমি এক লাইন কমাই করছি, তোমরা নোট করার সময় এক লাইন বাড়াই করবো, ঠিক আছে। তো এবার সেমভাবে যদি এখানে আসি, এখানে দেখো এখানে হাফ 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 প্রত্যেকটা জায়গায় হাফ আছে না, এখানে যদি হাফ কমন নিই, এখানে যদি হাফ কমন নিই, প্রত্যেক জায়গায় হাফটাই কাটা চলে যায় না, তাই ধরে রাখি এখানে হাফটা কাটা চলে গেছে। এরপর এই সেমভাবে যদি আমি এখানেও যদি ওয়ানওয়ালাগুলোকে একসাথে আনি, M1 V1 স্কোয়ারকে যদি এই পাশে আনি, এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে এখানে, আর যদি M1টা কমন নিই এখানে E1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, ঠিক আছে। আর এখানে যদি M2টা কমন নিই তাহলে কী আসে, এখানে V2 স্কোয়ার U2 স্কোয়ার। এটা অবশ্যই তোমরা বাসায় কিন্তু এটা একটু বিস্তারিত করবা, আমি এখানে করলাম না আর কি। তো দেখো এটাকে যদি আমি 1 নং দিই, একে দিলাম 2 নং, ঠিক আছে। তো দেখো এখন আমি যদি 2 নং ভাগ 1 নং করি তাহলে কি আসে জিনিসটা, 2 নং ভাগ 1, তাহলে কি আসে, এটা আমি তাড়াতাড়ি করে ফেলবো, মানে এক লাইনে করে ফেলবো, এটা তোমরা বাসায় বিস্তারিত করবো অবশ্যই। তো দেখো যদি আমি এই সমীকরণটা থেকে এই সমীকরণটা যদি ভাগ দিই তাহলে এই পাশটা দেখো, এই পাশে কি M1টা কি ভাগ চলে যায় না, এই পাশে কি M2টা ভাগ চলে যায়, ঠিক আছে। তাহলে এখান থাকে কি E1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, আর নিচে কি থাকে হরে A1 মাইনাস V1, আর এখানে কি থাকে V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার, আর এখানে হরে কি থাকে V2 মাইনাস U2, ঠিক আছে। তো এখানে দেখো এখানে একটা সূত্র যায় না উপরে, এটা কি মানে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্র যায় না, আমরা A স্কোয়ার মানে তোমরা বীজগণিত মানে কি বীজগণিতে একটা সূত্র জানিয়েছো না, A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়, A প্লাস B ইন্টু A মাইনাস B, তাই না, A প্লাস B ইন্টু A মাইনাস B। তাহলে এখানে কি আসে E1 প্লাস V1 ইন্টু E1 মাইনাস V1। তো এখন মাইনাসওয়ালাটা যেটা এটার সাথে কাটাকাটি চলে যায়, তাহলে কি এখান থেকে E1 প্লাস V1 থাকে, তাহলে এখানে শুধু E1 প্লাস V1 থাকে, E1 প্লাস V1, এখানে E1 প্লাস V1 থাকে। সেমভাবে এখানে কি থাকে V2 প্লাস U2, এটাও একইভাবে এখানে যে মাইনাসওয়ালাগুলো কাটাকাটি চলে যায়, প্লাসওয়ালাটা থেকে যায়, ঠিক আছে। এখন দেখো এখানে তুমি এই যে এইখান থেকে ধরো, এখানে আমি যদি তোমাকে একটু পরে আর একটু বিস্তারিত জানবা, তো আপাতত আমি তোমাকে বললাম কি এখান থেকে V1 আর V2 এর মানটা বের করো, এটা একটু পরে তোমাকে লাগবে। আরেকটা মানে কি এখান থেকে আমি একটা সূত্র প্রতিপাদন করতেছি, যেখানে তোমাকে V1 এবং V2 এর মানটা বের করা লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি V1, সুতরাং এখান থেকে যদি V1 এর মানটা বের করি তাহলে কি আসে, V1টা এখানে রাখি, E1টা আমি এই পাশে যে মাইনাস করে দেবো, তাহলে এখানে কি থাকে V2 প্লাস U2 মাইনাস কি U1, ঠিক আছে। তো এখন যদি আমি আবার যদি এই সমীকরণটা থেকে V2 এর মানটা বের করতে চাই তাহলে কি আসবে, V2 ইজ ইকুয়াল টু V2, তো এটাকে যদি আমি এই পাশে রাখি U2কে মাইনাস করে দেবে, তাহলে এখানেও সেমভাবে আসে না। আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, যেমন ইউটাকে আগে লিখি U2 V2, আর এখানে তাহলে কি থাকে, এখানে U2টা মাইনাসে যায় না, তাহলে এখানে কি থাকে U1 প্লাস V1 মাইনাস U2, এটা আসে না। তোমরা এগুলি একটু বিস্তারিত দেখবে, এটা দরকার ভিডিওটা আমারটা একটু পজ করে টেনে আর একবার দেখবা, আর এটা বিস্তারিত তোমরা করবা, এটা ভাগটাও তোমরা বিস্তারিত করবা। আর আমি এখানে V1 যেটা মানে করছি এটা তোমরা আরেকবার দেখবা, ঠিক আছে। এটা কেন বের করছি এখনই জানবা। তো দেখো এখানে আমি V1 এবং V2 এর মানটা বের করছি না, এখন দেখো এই যে এই মানগুলা দিয়ে
আমরা এই যে এই মানগুলো আমরা এখানে সমীকরণ একটাতে বসাবো, যে কোনো একটা বসাই আমরা এই যে অজানা মানগুলো বের করবো। ধরো তোমাকে বলে দিতে পারে এখানে এই যে তোমাকে এখানে m1 m2 u1 u2 এগুলো সবগুলো মান দিয়ে দেওয়া থাকতে পারে। এগুলো সবগুলো মান দিয়ে দিবে, তোমাকে বলবে কি এখানে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ করছে, এটা শেষ বেগগুলো নির্ণয় করো, শেষ বেগ v1 অথবা v2, এটাই তোমাদের নর্মালি কোয়েশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, তোমাকে এগুলোর মানগুলো দিয়ে দেওয়া থাকবে, তোমাকে বলবে কি v1 এবং v2 এর মানগুলো বের করো। এই জন্য দেখো আমি এখানে আলাদা করে এগুলোর মানগুলো বের করছি। এগুলোর মানগুলো আমি এখানে বসাই একটা সূত্র প্রতিপাদন করব, সেটা আমি তোমাকে এখনই দেখাচ্ছি। তো দেখো এখানে আমি কি করছি, এখানে জাস্ট আমি কি যে প্রথম 1 নং সমীকরণ অর্থাৎ এই সমীকরণটাতে আমি এই যে মানে কি ভরবেগের সংরক্ষণ সূত্রটাতে আর কি, ভরবেগের সংরক্ষণ সূত্রটাতে আমি ফার্স্টে একবার v2 এর মান বসাইছি, v2 এর মান বসাই v1 এর মানটা বের করব। সেকেন্ডটাতে আমি কি করছি, v1 এর মান বসাই v2 এর মানটা বের করব। v1 এর মান কি আমরা সব জানা মান না এগুলা, যেমন v1 এর v2টা তো আমরা বের করবই, আর এগুলি কি জানা মান, এই v1টা তো আমরা বের করবই, অর্থাৎ জানা মান না আমাদের এখানে কি m1 m2 e1 u2 এগুলো হচ্ছে কি আমাদের জানা মান। এই সাইডটা বলতে গেলে পুরোটা আমাদের জানা মান, আর আমাদের শুধু বলবে কি শেষ বেগগুলো বের করতে, শেষ বেগ কি v1 v2 সেটার বের করার আমি সূত্রগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে আমি প্রথমটাতে কি করছি যে v2 এর জায়গায় এই যে v2 এর জায়গায় আমি তোমার v1 এর মানটা বসিয়েছি, অর্থাৎ u2 প্লাস v2 মাইনাস u1, সরি এখানে v2 এর জায়গায় তো এটা আর কি v2 এর জায়গায়। ঠিক আছে, তো v2 এর জায়গায় আমি এখানে মানটা বসেছি। তো এগুলি প্রত্যেকটা এগুলি গুণ করে এখানে v1টাকে আলাদা করে, তো এগুলি করা অনেক মানে কি অনেক লেন্দি একটা প্রসেস। তো আমি তোমরা এটাকে একটাভাবে মনে রাখবা, সেটা কি দেখো এটা হচ্ছে ভগ্নাংশ এরকম দিবা। ঠিক আছে, প্রত্যেক ধরনটার ক্ষেত্রে কি নিচে কি m1 মানে ভর দুইটা যোগ করে দিবা ধরনটার ক্ষেত্রে m1 প্লাস m2, এটা তোমরা আমি কিভাবে মনে রাখতেছি তোমরাও সেমভাবে মনে রাখবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে একটা ব্র্যাকেট দিবা, তো তারপর কি করবা এই যে যেহেতু v1 তাই আমি কি লিখবো m1, তারপর কি মাইনাস দিব, এখন আর একটা কি বাকি m2 বাকি না, m2টা মাইনাস করে দেবো। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে কি করছি ভর দুইটার বিয়োগ করছি, আর যেহেতু v1 এর মান বের করবো তাই আগে আমরা কি m1 রাখবো। ঠিক আছে, এখন এখানে একটা গুণ করব কি e1 গুণ করব। এটাকে মনে রাখবো কিভাবে, আমি যেহেতু v1 এর মানকে বের করতেছি এখানে আমি e1টা গুণ করব। ঠিক আছে, e1 গুণ করবো, এবার আমি প্লাস দিব, প্লাস দিয়ে করবো কি 2 m2 u2, আমাদের যেটা বাকি ছিল এখানে e1 চলে আসছে, তাই আমাদের এটা u2টা আমরা এখানে গুণ আকারে দিয়ে দেবো। অর্থাৎ এটা মনে রাখবো কিভাবে, তোমাদেরকে আরেকবার বলতেছি। যেমন দেখো এখানে প্রথমে আমরা ভর দুইটা বিয়োগ করব, নিচে তো আমরা ভর দুইটা যোগ করব, উপরে আমরা ভর দুইটা বিয়োগ করব। কোনটা আগে রাখবো, যেটা মান আমরা বের করতেছি, মানে v1 এর মান আমরা বের করতেছি না, তাই অ্যামাউন্টটা আমরা আগে রাখবো, আর গুণ আকারে e1 লিখবো, কারণ কি আমি v1 এর মান করতেছি। এভাবে আমরা মনে রাখবো কি আমাদের e1টা এখানে গুণ করতে হবে, আর 2 এর সাথে গুণ আকারে থাকবে কি 2 ধরনটা, মানে কি এটার বিপরীত, যেটা আমরা বের করতেছি 1 বের করতেছি না, এটার বিপরীত কি 2 না, তার মানে কি 2 আমরা এখানে গুণ আকারে দেবো। ঠিক আছে, এই সেমটা বিপরীত হচ্ছে কি এটার ক্ষেত্রে v2 এর ক্ষেত্রে সেমটা বিপরীতভাবে কীভাবে বলতে, যেমন এখানে ফার্স্ট আমি m1 লিখছি না, এখন এখানে যেহেতু v2 এর মান বের করছি তাই আমি m2টা আগে লিখবো, আর এখানে m1, আর যেহেতু এখন আমরা কি বলছি v2 এর মান বের করছি না, তাই আমরা u1 গুণ করবো না, এখন করবো কি u2 গুণ করবো, u2 গুণ করবো প্লাস এখানে 2 এর জায়গায় থাকবে। এখন এটার বিপরীতগুলো আমরা এখানে গুণ করে দেবো m1 ইন্টু u1। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা তোমরা আমি যেভাবে বললাম এবং এভাবে মনে রাখবা, আর খাতায় তোমরা এই সূত্রটা 5বারের উপর লিখবা, যতবার পারো ততবার লিখবা, তাই লিখবে এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। এটা তোমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো এটা আলাদা করে এবং মুখস্থ রাখবা। আর এটা প্রতিপাদন কীভাবে আসছে সেটা তো আমাদেরকে আমি দেখাইলাম। ঠিক আছে, তো এখানে আরেকটা কন্ডিশন আছে, ধরো এখানে আমি বললাম কি এখানে ভরগুলো সমান, অর্থাৎ এখানে তোমাকে আমি বলে দিলাম কি এখানে দুইটি বস্তুর কথা বলা হয়েছে না,
দুটি বস্তুর কথা বলেছে, দুটি ভর আছে m1 e1। এখন তোমাকে আমি বললাম কি এখানে m1 আর m2 এটা কি সমান, অর্থাৎ কি দুটি সেম ভরের বস্তু, দুটি সেম ভরের বস্তুর মধ্যে এখন তোমাকে শেষ বেগ এবং মানে শেষ দুটি বেগ নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ তোমাকে কোশ্চেন বলেছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ প্লাস এটা কি সেম ভরের দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটছে, ঠিক আছে। এখন সেম ভর হইলে কি দেখো এখানে কি m1 m2 আর হবে, এটা পুরা দুটোটা সেম না, তাহলে কি এখানে দেখো এখানে এটা কাটাকাটি চলে যায়, এখানে কি থাকে এই যে এটা কি এখানে এই m মাইনাস m যেগুলো কি জিরো হয়ে যায় না, আর এটা যেহেতু গুণ আকার আছে। তারপর দেখো এখানে e1টা কি এখানে গুণ আকারে আছে না, এই ভরগুলোর বিয়োগফলের সাথে গুণ আকারে আছে না, অর্থাৎ কি এই ভরগুলোর বিয়োগফল যদি এখানে জিরো হয়ে যায় তাহলে এখন জিরোর সাথে e1টা গুণ করলে এইটা পুরাটা এই পাশটা পুরাটা কি জিরো হয়ে যায় না, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয়। তাহলে এখানে আর কি থাকে দেখো v1 ইজ ইকুয়াল টু, এখানে তো পুরাটা জিরো হয়ে যায়, তাহলে এখানে কি থাকে 2mu2। এখানে আমি m2 কেন লিখলাম না, কারণ যেহেতু দোনোটা ভরই সমান তাহলে এখানে আমার m1 m2 দিয়ে কোনো মানে নির্দেশ করতে হচ্ছে না। আর নিচে এখানে দেখো এখানে যেহেতু দুইটাই সমান, এখানে 2m হবে না, দেখো এখানে 2m হবে, 2m এলে দেখো এখানে 2m কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি থাকে, সুতরাং v1 ইজ ইকুয়াল টু u2, ঠিক আছে। এখানে আমি তাহলে একটা মান পাই। এখন দেখো সেকেন্ডটার ক্ষেত্রে যদি বলি, সেকেন্ডটা এই দেখো এখানেও ভরগুলো সমান না, ভর এখানেও জিরো হয়ে যাবে, তার মানে কি এটা পুরোটা জিরো হয়ে যাবে, তাহলে এখানে আর কি থাকে, সেকেন্ডটার ক্ষেত্রে কি থাকে v2 সেগুলো কি 2m e1, আর নিচে কি দোনোটা যোগ হয়ে যাবে, তাই না, নিচে দোনোটা যোগ হয়ে যাবে, তাহলে কি 2m, এখানে সেম 2m কাটা, তাহলে কি এখানে e1 থাকে, v2 ইজ ইকুয়াল টু e1। অর্থাৎ এখানে তুমি একটা জিনিস খেয়াল করছো, যেমন দেখো যখন দুইটা বস্তুর সংঘর্ষের সময় মানে তাদের ভর যদি সমান হয় তখন তাদের বেগগুলো আদান প্রদান ঘটে যায়, তার মানে বেগগুলা একে অপরের অদল বদল হয়ে যায়। যেমন প্রথম বস্তুর শেষ বেগ এগুলো কি দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান হয়ে যায়, আর সেকেন্ডে কি দ্বিতীয় বস্তুর শেষ বেগ প্রথম বস্তুর আদি বেগের সমান হয়ে যায়। এটা যেমন দেখো দেখো এই যে দুটি বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন ওর বেগ ওর কাছে চলে যায়, ওর বেগ ওর কাছে চলে যায়। এবার বুঝতে পারছো তুমি বিষয়টা? তো এটাই ছিল যে তোমাদের স্থিতিস্থাপক। এখন আসলে আমরা অস্থিতিস্থাপকটা নিয়ে একটু জানবো। অস্থিতিস্থাপক সংঘর্ষটা তোমরা জানছো এটা কি ভরবেগ, এখানে কি ভরবেগটা মানে কি সংরক্ষিত থাকে কিন্তু কি গতিশক্তিটা সংরক্ষিত থাকে না। অর্থাৎ এই যে অস্থিতিস্থাপক এই সংঘর্ষটা মূলত হচ্ছে যে বেশ বিস্ফোরণ টাইপসের সংঘর্ষ হয়ে থাকে। যেমন তোমরা তো বোমা বিস্ফোরণ তো দেখো ওইখানে একটা সংঘর্ষ ঘটে, এখানে একটা সংঘর্ষ মানে কি পরমাণুর মধ্যে একটা সংঘর্ষ ঘটানো হয়, কিন্তু এখানে যে বিস্ফোরণটা ঘটে বিস্ফোরণের ফলে এখানে গতিশক্তি মানে হিউজ পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ কি যেমন আগে গতিশক্তি কত ছিল, পরে গতিশক্তি অনেক বেড়ে গেছে, তাহলে কি আগের গতিশক্তি পরের গতিশক্তি সেম আছে, সেম নাই, সেই জন্য কি এটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু ভরবেগটা যেমন ধরনের সংঘর্ষ সকল ক্ষেত্রে কি এটা সংরক্ষিত থাকবে। অস্থিতিস্থাপকটা হচ্ছে মানে মূলত এখানে যদি আর একটু মানে বিস্তারিত যদি একটা দেখা যায়, একটা অস্থিতিস্থাপকটা হচ্ছে কি একটা বস্তু এটা সংঘর্ষের পর এটা মেনলি মিলিতভাবে চলতে থাকে, ঠিক আছে, এটা মেনলি মিলিতভাবে চলতে থাকে। আর স্থিতিস্থাপকটা কিরকম, যেমন এই একটা বস্তু ধরো এটা কি 5 m/s বেগে গতিশীল আছে, ঠিক আছে, এটা ধরো এদিকে গতিশীল আছে, এখন বিপরীত দিক থেকে একটা মনে করো আরেকটা গাড়ি আসতেছে, ঠিক আছে, ওইটা কত, এটা ধরো 10 m/s বেগে, ঠিক আছে। এই দুটা মানে কি এইটা গাড়িটা এদিকে যাচ্ছে 5 m/s বেগে, এই গাড়িটা এদিকে আসছে 10 m/s বেগে, তো দুইটা একটা সংঘর্ষ ঘটবে না, যেহেতু মুখোমুখিভাবে আসতেছে, তো সংঘর্ষ ঘটার পর তখন কী হবে জানো, এই যে এই বস্তুটা এদিকে চলে যাবে, যেহেতু মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এটা এরকম বাড়িকে এদিকে চলে গেল, তো এই বস্তুটা এদিকে চলে যাবে, এই বস্তুটা এদিকে চলে যাবে। আর তারপর কি ঘটে, ওদের মধ্যে কি বেগ বিনিময় ঘটে, অর্থাৎ তখন এই বস্তুটার বেগ হয়ে যাবে 10, এটার হয়ে যাবে 5,
অর্থাৎ সংঘর্ষের পর এই বস্তুটা বিপরীত দিকে 10 মিটার/সেকেন্ড বেগে চলে যাবে, এই বস্তুটা তার বিপরীত দিকে 5 মিটার/সেকেন্ড বেগে চলে যাবে। আর অস্থিতিস্থাপকে মূলত যেটা হচ্ছে কি, এটা সংঘর্ষের পর মিলিতভাবে চলতে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, আর যেটা বললাম বিস্ফোরক টাইপসের যে সংঘর্ষগুলো আছে, এটাই মেনলি অস্থিতিস্থাপক, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের সংঘর্ষ। এখন আমরা এই অধ্যায়ের লাস্ট টপিকটা পড়বো, যেটা হচ্ছে কি ঘর্ষণ। তো এখন আসলে আমরা ঘর্ষণ নিয়ে পড়বো। ঘর্ষণ 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 হচ্ছে মূলত 4 প্রকার, ঠিক আছে। ঘর্ষণ হচ্ছে 4 প্রকার। যেমন দেখো, প্রথমটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ, তারপরটা কি গতীয় ঘর্ষণ, তারপরটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ, এবং শেষটা কি হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। তো এগুলো একটা মানে এগুলো একটা কি সেটা তোমাকে বলতেছি। স্থিতি ঘর্ষণ হচ্ছে যে মূলত স্থির কোনো বস্তুকে যখন গতিশীল করা হয় তখন যে ঘর্ষণটা ক্রিয়া করে, মানে কি এটা মেনলি হচ্ছে কি স্থির বস্তুকে, এটা হচ্ছে মেনলি হচ্ছে কি স্থির বস্তুকে যখন মানে কি গতিশীল করা হয় তখন যে এটার মধ্যে যে ঘর্ষণটা ক্রিয়া হয় সেটাকেই বলা কি স্থিতি ঘর্ষণ। তারপর হচ্ছে গতি ঘর্ষণ। তোমাদের এই অধ্যায় মূলত হচ্ছে মেইন টপিকটা হচ্ছে কি গতি ঘর্ষণ নিয়ে, ঠিক আছে। গতি ঘর্ষণ কি গতিশীল কোনো বস্তুর উপর যে ঘর্ষণ ক্রিয়া করে, গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণটা ক্রিয়া করে ওইটাই কি গতি ঘর্ষণ। আবর্ত কি গড়িয়ে গড়িয়ে চলা, অর্থাৎ যেমন চাকা বলতে পারো, চাকা যখন গড়িয়ে গড়িয়ে যায় এই চাকাটা যে ঘর্ষণটা ফেস করে ওইটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। আর প্রবাহী ঘর্ষণ হচ্ছে কি ফ্লুইড ফ্রিকশন, অর্থাৎ কি এটা যে তোমাদের পানি অথবা বায়ুর যে ঘর্ষণটা আছে, বায়ুর ঘর্ষণটা বলতে কিরকম, যেমন তোমরা প্যারাশুট দিয়ে যখন নিচে নামো, প্যারাশুট দিয়ে যখন একটা জাম্প করা হয় তখন সে মানে কি সেটা সুন্দরভাবে ল্যান্ড করে কীভাবে, প্যারাশুটটা বায়ুর একটা বাধা পায়, বায়ুর একটা ঘর্ষণ, ওইটাও এক প্রকার ঘর্ষণ, এই বাধাটা ওটাও এক প্রকার ঘর্ষণ আর কি। তো ওই বাধাটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। এরপর যদি পানিতে তোমরা জাহাজ চলতে দেখতেছো, জাহাজটা একটা ঘর্ষণ ফিল করে, ওই ঘর্ষণটাও কি প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ঘর্ষণের মানে প্রকারভেদ। তো এরপর আসলে আমরা মেনলি ঘর্ষণ জিনিসটা কি আর একটু বিস্তারিত জানবো, ঠিক আছে। তো ধরো এই একটা পৃষ্ঠের উপরে একটা বস্তু আছে, ঠিক আছে, ভরের একটা বস্তু আছে। তো এখন দেখো এই যে এই পৃষ্ঠটা যখন এই যে সংযোগ স্থলটা, এটাকে যখন তুমি জুম করে দেখবা, অর্থাৎ পৃথিবীর যে কোনো পৃষ্ঠ, রাস্তা হোক বা যেটা, এই পৃষ্ঠটাকে যখন একটা বস্তু রাখবা তখন ওদের মধ্যবর্তী যে সংযোগস্থল এটাকে জুম করে দেখবা প্রত্যেকটাই কোনো এরকম, এই বস্তুটার পৃষ্ঠটা হচ্ছে কি শেষ পৃষ্ঠটা হচ্ছে এরকম, এই মানে নিচের সারফেসটার পৃষ্ঠটা কি হচ্ছে এরকম, মানে বস্তুটি এভাবে রাখা আছে, ঠিক আছে। যদি একদম অনেক জুম করে দেখো, তো দেখো এখানে এই ঘর্ষণ জিনিসটা তৈরি হয় এই যে এবড়োথেবড়ো জায়গার জন্য, এবড়োথেবড়ো জায়গার জন্য ওদের মানে কি ওদের একটা বাধা প্রাপ্ত হয় না, এখানেই দেখো এখানে যদি এটাকে সামনে যদি নেই, এটাকে যদি সামনে নেই, এখানে দেখো এখানে একটা বাধা প্রাপ্ত হয় না, যেহেতু এবড়োথেবড়ো এখানে এটা পুরাটা অসংখ্য আছে। তো এই এবড়োথেবড়োর জন্য এখানে বাধাটা পায়, তখনই একটা যে বাধাটা পায় এই বাধাটা হচ্ছে মূলত ঘর্ষণ, ঠিক আছে। তো এই ঘর্ষণটা সবসময় কি যে বল প্রয়োগ করা হয় এর বিপরীত দিকে এই ঘর্ষণটা মানে ক্রিয়া হয়। যেমন ধরো এই বস্তুটাকে যদি আমি এদিকে একটা বল প্রয়োগ করি, এদিকে বল প্রয়োগ করে টানলাম, ঠিক আছে, এই বস্তুটাকে এই যে এই উপর বস্তুটা এদিকে চলে গেল, ঠিক আছে। তো এখানে একটা বাধা পাবে না, এই বাধাটা হচ্ছে কি বল, তো এই বাধাটা হচ্ছে কি ঘর্ষণ, ঠিক আছে। তো ঘর্ষণটা সবসময় এই যেদিকে আমি বল প্রয়োগ করছি এর বিপরীত দিকে ক্রিয়া করে, মানে বিপরীত দিকে ফিল হয় কেন, কারণ এটা একটা বাধা দানকারী বল, যেহেতু এটা বাধা দানকারী মানে কি এটা বিপরীত ক্রিয়া করে না, তার মানে কি এটা এইদিকে ক্রিয়া করবে, ঠিক আছে, এদিকে, এটাকে ছোট করে F দ্বারা বলা হয়। তো দেখো এই বস্তুর উপর কিন্তু আরেকটা বল ক্রিয়া করে, সেটা হচ্ছে কি অভিকর্ষ বল, অভিকর্ষ বা মহাকর্ষ বল, যেটা ওকে পৃথিবীতে, এটা এই সার্ফেসটা ধরো পৃথিবীর একটা সার্ফেস ধরো রাস্তা কোনো, ঠিক আছে। তো এইটা এই বস্তুটা কি একটা মানে কি পৃথিবী কি ওদের একটা মানে কি বলে টানবে না, যেটা কি অভিকর্ষ বল বলি, যেটা কি আবার ওজন কি W mg অথবা F mg যেটা বলো, ঠিক আছে। এটা কি m এ হয়, কিন্তু এটা যেহেতু অভিকর্ষ ত্বরণ মানে কি অভিকর্ষ বল, তাই এখানে অভিকর্ষ ত্বরণটা ইউজ হয়, ঠিক আছে। তো এই বল একটা ওকে টানতে নিচের দিকে টানতেছে না, তো সেম
সেম একটা প্রতিক্রিয়া বল পৃথিবী ওকে দিবে না, যেহেতু ও নিচের দিকে মানে কি ও একটা একটা ফোর্স যেহেতু পৃথিবীকে দিচ্ছে, পৃথিবীকে ও একটা বিপরীত প্রতিক্রিয়া দিবে না, যেটা আমরা একটু আগে নিউটনের থার্ড লতে জানে আসলাম। তো যেই বিপরীত প্রতিক্রিয়াটা দিবে এটা হচ্ছে কি এই সেম বিপরীত দিকে আর কি। তো এটাকে বলা হয় কি আর, ঠিক আছে, এটাকে বলা হয় আর। আর আরটাও সেম কি ডব্লিউ, এটাও কি এমজি, যেহেতু সেম মান, শুধুমাত্র এটার বিপরীত, ঠিক আছে। তো আর এই যে আরটার মানে বিপরীত প্রতিক্রিয়া আর এই আর এই ঘর্ষণ বলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই আর এর মান যত বেশি হবে ঘর্ষণের মান তত বেশি হবে, অর্থাৎ এটা কি সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু আর। এটা কিভাবে, যেমন দেখো এইটা কি আর এর মান বৃদ্ধি পাওয়া মানে কি, এখানে ওজনের মান বৃদ্ধি পাওয়া না, যেহেতু দুটোটা মান সেম। তো ওজনের মান বৃদ্ধি পেলে এটা কি পৃথিবীর আরটু মানে কি আরটু চেপে বসবে না পৃথিবীর উপরে, মানে কি এটা আরটু ওজনটা একটু বেশি হলে এটা পৃথিবীর দিকে আরটু মানে চেপে বসবে। অর্থাৎ দেখো তাহলে তখন এই যে এই 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 গ্যাপটা দেখতেছো এখানে দুইটা ইয়ার মধ্যে যে গ্যাপটা দেখতেছো, এই গ্যাপটা কমে আর একটু ভিতরে ঢুকে যাবে না, এটা পুরো একদম লাগালাগি অবস্থা হয়ে যাবে না। তো তখন তখন যখন এটার গ্যাপটা কমে যাবে তখন এখানের মধ্যে এটা যদি সামনের দিকে আমি ঠেলি, এটা ইয়া এখানে ঘর্ষণটা অনেক বেশি হবে না, কারণ এখানে গ্যাপটা কম, ওদের মধ্যে একবারে একদম ফিট হয়ে গেছে। তো এখানে ওদের যে বাধাটা বেশি পাবে, তো বাধাটা বেশি পাবে তো কেন পাবে, যদি এটা আর এর মানটা বেশি হয়। তো আর এর মানটা বেশি হলে এটা পুরো একদম গ্যাপটা কম হয়ে যাবে, তখন কি ঘর্ষণের মানটা বাধাদানকারী বলের মানটা মানে ঘর্ষণের মানটা বেশি হবে, তাই কি এফ প্রপোর্শনাল টু আর, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা সম্পর্ক আনা যায় কীভাবে, দেখো এফ এফ যদি যদি আমি সমানুপাতিক চিহ্নটা তুলে যদি আমি সমান চিহ্ন আনি, তখন কি আমাদের একটা ওই যে সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হয় না। এখানে ধ্রুবকটা কী হয় জানো, এখানে ধ্রুবকটা হচ্ছে কি মিউ, এই যে এটা হচ্ছে কি মিউ। আর এই মিউটা কি হচ্ছে এখানে কি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। এই মিউ এর মানটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে কি ইয়ার মান, এই যে ঘর্ষণের ঘর্ষণ বলের মানে সূত্র, এটা এফ ইজ ইকুয়াল টু মিউ আর, অথবা এফ ইজ ইকুয়াল টু মিউ এম জি, ঠিক আছে। আর এটা যখন এটা যদি গতীয় ঘর্ষণ হয় তখন এটা হবে কি কে, আর যদি এটা স্থিতি ঘর্ষণ হয় তখন হবে কি এটা এস, ঠিক আছে, বুঝতে পারছো। তো এখন তখন তোমাকে যে এই মিউ এর মানটা তোমরা সবাই যে চিনো, মিউটা কি এরকমই। তো মিউ এর মান তোমাদের এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, এটা তোমার উদ্দীপকে দিয়ে দেওয়া থাকবে ম্যাক্সিমাম টাইম, এটা মিউ এর মান উদ্দীপকে দিয়ে দেওয়া থাকে, অথবা এটা নিয়ে তোমার এত টেনশন করার দরকার নেই, অথবা তোমাকে ম্যাথগুলো এমনভাবে আসে তখন তোমাকে ডাইরেক্ট ঘর্ষণ বলের মানটাই দেওয়া থাকবে, ঠিক আছে। তো তোমাকে এখান থেকে কোশ্চেন কীরকম আসতে পারে, যেমন মিউ এর মান দিয়ে দিতে পারবে, অথবা তারপর তোমাকে ভরের মানটা দিয়ে দিতে পারে। আর অভিকর্ষ স্তম্ভ জানে 9.8। তো তখন তোমাকে বলবে কি এইগুলি মান, এই দুইটা মান দেওয়া থাকবে, তখন তোমাকে বলবে কি ঘর্ষণ বলের মানটা নির্ণয় করো, অথবা তোমাকে বলবে কি তোমাকে ঘর্ষণ বলটা দেওয়া থাকবে। তখন কোশ্চেনগুলো কীরকম আসে জানো, তোমাকে যেমন ধরো এই একটা বস্তু এই সার্ফেসের উপর আছে, ঠিক আছে। এই বস্তুটার ভর ধরো 4 কেজি, এটাকে আমি এদিকে মনে করো 10 নিউটন বল দিলাম, ঠিক আছে। তো এটা তোমাকে কোশ্চেনেই বল দিল কি এটা বাধাদানকারী বল অথবা ঘর্ষণ বল কত, 4 নিউটন, ঠিক আছে। তাহলে এখন বলো তোমাকে এখানে বলবে কি এই বস্তুটার ত্বরণ কত হবে, ত্বরণটা নির্ণয় করতে বলবে। তো ত্বরণ নির্ণয় সূত্র কি জানি আমরা, এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো সবসময় কি মনে রাখবা কি এখানে এফটা হচ্ছে কি লব্ধি বল, অর্থাৎ কি এফ নেট, এটা হচ্ছে নেট ফোর্স, লব্ধি বল, অর্থাৎ মানে শেষে যে লব্ধি বলটাই থাকে ওইটা আমরা ইউজ করবো। আর এখানে ত্বরণটাও কি লব্ধি ত্বরণ বলতে কি এখানে যেই এফটা যখন আমি লব্ধি করবো তখন যাই আমরা যে ফাইনাল যে ত্বরণটা পাবো ওই ত্বরণটা হচ্ছে কি লব্ধি ত্বরণ, ঠিক আছে। এখন এখানে আমরা লব্ধি বলটা কীভাবে নির্ণয় করবো, লব্ধি বলটা নির্ণয় করবো যেভাবে, যেমন যে বলটা আছে মেইন বল কোনটা 10 নিউটন না, বাধাদানকারী বল কি 4 নিউটন, এটা কি বিপরীত না, তাই এটাকে আমরা বিয়োগ করব।
আমরা বলের লব্ধি নির্ণয় করা তো আমরা শিখছি ওই যে সাম্য বলের ক্ষেত্রে। তখন কি হচ্ছে, সেম দিকে হলে আমরা কি করতাম, বলগুলোকে গুণ করতাম, বিপরীত দিকে হলে কি বলগুলোকে বিয়োগ করতাম। এটাও এক প্রকার বল না? এটা বাধাদানকারী বা ঘর্ষণ বল হলেও এটা এক প্রকার বল। এখন যেহেতু এটা বিপরীত দিকে, আমরা এটা বিয়োগ করবো, যেহেতু আমরা লব্ধি বের করতেছি। আর এখানে ভর কি 4, আর এখানে আমরা এর মানটা বের করবো, ঠিক আছে। এখন এটা যখন এখানে ভাগাকার আন দিব, এখানে কি থাকে 6 আর এখান থেকে 4, এটাই আনসার হবে কি ত্বরণ, ঠিক আছে। এখানে এইভাবে তোমার এখান থেকে কোশ্চেনগুলো আসে, মানে ইয়া থেকে ঘর্ষণ থেকে তোমাকে মেনলি এভাবেই কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। আর ঘর্ষণ বলতে এটা। আর এরপর আমরা আনত তলটা সম্পর্কে জানবো। আনত তল বলতে কিরকম, যেমন তুমি একটা এই যে একটা তো এখানে ধরো তুমি কোনো বল প্রয়োগ করলো না, বস্তুটা কি স্থির আছে। এখন ধরো এই তলটাকে আমি একটু হেলিয়ে একটু উপরে উঠে দিলাম, এটাকে আমি একটু উপরে উঠে দিলাম, ঠিক আছে। এরপরও দেখবা কি এই বস্তুটা কি এখানে স্থির থাকবে, এটা কিন্তু নিচে গড়ায় পড়বে না। কেন পড়বে না? এটা ঘর্ষণ বলের জন্য পড়বে না। তুমি ধরো তোমার বাসায় কোনো একটা বই কোনো টেবিলের উপর রাখবা, ঠিক আছে, টেবিল বা কিছু একটা উপর রাখবা, তখন দেখবে কি আস্তে আস্তে এরকম উপরে উঠাবা, মানে টেবিলের একটা মানে বইয়ের আচ্ছা ধরো বইয়ের উপরে তুমি এখন একটা ছোট বক্স রাখলা, বইয়ের এক প্রান্তটা আস্তে আস্তে উপরে উঠেলা, কিছুটা উপরে উঠানোর পরও দেখবে কি বক্সটা পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ দেখো এখানে তোমার এই যে এখানে তোমার নিচে একটা বলের টানতেছে, এটা অভিকর্ষ বলের কারণে, মানে তোমার অভিকর্ষ বলের কারণে এই যে বস্তুটা নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়তেছে না, কারণ এখানে যে বাধাদানকারী বল বা ঘর্ষণটা, এই দুইটা কি সমান হয়ে গেছে। সমান কিভাবে? তুমি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এই দুইটা সমান থাকে, ঘর্ষণ বলের প্রভাবে এটা কি নিচে হেলে পড়ে, মানে গড়িয়ে পড়ে না। কিন্তু তারপর তুমি আরেকটু হেলিয়ে দেখবা কি, মানে আরেকটু হেলালে তখন দেখবে কি এটা নিচে পড়তে শুরু করছে, ঠিক আছে, এটা নিচে পড়তে শুরু করছে অভিকর্ষ বলের কারণে। তো তখন এটা যখন পড়তে শুরু করবে, এখানে আমরা একটা মানে এই যে ঘর্ষণ বলটা আমি একটা মান বের করতে পারি। কিভাবে? দেখো এখানে যখন এটা থিটা কোণে আমি তলটাকে হেলিয়ে দিলাম, মানে আনত তল ক্রিয়েট করলাম থিটা কোণের সাপেক্ষে, তখন আমি ঘর্ষণ বলটা কিভাবে নির্ণয় করবো? F = তখন হবে কি tan থিটা, তখন ঘর্ষণ বলটা এবার নির্ণয় করবে। এটা তেমন ইম্পর্টেন্ট না, তোমাদের বইয়ে ছোট্ট করে একটু দেওয়া আছে, ছোট্ট করে একটা টপিক দেওয়া আছে, তো ওই সময় আমি তোমাদেরকে এটা বুঝাইলাম আর কি। এটা তেমন ইম্পর্টেন্ট না, তো জেনে রাখো, তোমাদের জেনে রাখার জন্য অবশ্যই ভালো। তো যখন তোমার থিটা মানটা দেওয়া থাকবে, তখন তুমি tan থিটা করলে কি এখানে ইয়াটা পাবা। এটা কেন এরকম হয় এটা তোমরা এখন জানা দরকার নেই, তোমরা জাস্ট এটা মুখস্থ রাখবে কি F = কি tan থিটা, ঠিক আছে। এটা তোমরা আরো বিস্তারিত জানবা যখন তোমরা ইন্টারে উঠবা, ঠিক আছে। তো দেখো এখানে যখন tan থিটা, তোমাকে ডাইরেক্ট থিটার মানও দিয়ে দিতে পারে, অথবা তোমাকে এরকম লম্ব বা অতিভুজ বা ভূমি এগুলি দেওয়া থাকতে পারে। যেমন এই যে এটাকে তো আমি এরকম উপরে উঠাইলাম, তার মানে কি তোমাকে এখানে এই যে ভূমি আর অতিভুজটা কি এখানে সমান, এটা কিন্তু জেনে রাখো, এখানে ভূমি আর অতিভুজটা সবসময় সমান। তো তোমাকে উচ্চতা দিয়ে দিতে পারে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিতে পারে, তখন তোমাকে tan থিটা দিয়ে এই যে F এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বল, আর এই অধ্যায়টা তোমার এখানে কমপ্লিট হয়ে গেছে, মানে বেসিক পার্টটুকু এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপর শুধু আমাদের ম্যাথ পার্টটুকু বাকি থাকবে। তো আজকে ক্লাসে এইটুকুই, আল্লাহ হাফেজ।